হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো তোমরা যারা ক্লাস 9-এ পড়ো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তোমাদের ইংলিশ টেক্সট বুক হচ্ছে ব্লিস, ক্লাস 10-এও ব্লিস। তো ব্লিস কথার অর্থ হচ্ছে এক্সট্রিম হ্যাপিনেস বা এক্সট্রিম জয় বা এক্সট্রিম প্লেজার, যাকে আমরা শর্টে বলতে পারি এক্সট্যাসি। ফলে আজকে আমরা টেক আপ করব লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা বাই মনোজ দাস। একটু খেয়াল করবে যে ইম্পর্টেন্ট ওয়ার্ড বা ফ্রেজ সেটা স্ক্রিনে তোমরা ইংলিশে সিনোনিম পেয়ে যাবে। পাশাপাশি গল্পে যে ঘটনাগুলো ঘটবে সেগুলো এক্সপ্লেন করার পাশাপাশি আমি ডিসকাস করব তোমাদের জন্য এখানে টেন্স কিভাবে কাজ করছে, ইম্পর্টেন্ট কোনো প্রিপোজিশন বা এখানে কোনো ডিরেক্ট ন্যারেশন ইনডিরেক্ট ন্যারেশনের ব্যাপার থাকছে কিনা, কোটেশন থাকলে কি করতে হবে। তো গ্রামারের বিভিন্ন দিক আমি কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের জন্য আলোচনা করব। বেশ, তাহলে শুরু করা যাক। প্রথমে টাইটেল, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। তাহলে এখানে আমরা পাচ্ছি যে ভোলা গ্র্যান্ডপার গল্প ঠিক নয়, তার মানে টেলস অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা। অফ মানে এখানে অ্যাবাউটের কাজ করছে, তো অফ কিন্তু এখানে ভুল নয়। আর একটু বলে দিই যে ও এফ এর প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণটা কিন্তু অব। ও ডাবল এফ হলে অফ বলবো, ও এফ পেলে অব বলবো। ওকে, এটা একটু খেয়াল করবে। তো দেখা যাক যে অথর সম্পর্কে আমরা প্রথমে কি ইনফরমেশন পাই। Manoj Das, he was born in 1934, is an Indian award-winning bilingual writer. তাহলে উনি হচ্ছেন একজন ভারতীয় এবং অনেক পুরস্কার জিতেছেন। অ্যাওয়ার্ড উইনিং, বাইলিঙ্গুয়াল, বাই মানে দুই, লিঙ্গুয়াল মানে ভাষা, মানে উনি দুটো ভাষা জানেন বা দুটো ভাষায় লেখেন এমন একজন অথর বা রাইটার। হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ। তাহলে দুটো ভাষা আমরা পেয়ে যাচ্ছি, ওনার মাতৃভাষা ওড়িয়া এবং ওনার আরেকটা যে ভাষা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তাতে উনি কিন্তু লেখালেখি করেন। হি হ্যাজ রিটেন মেনি নভেলস, শর্ট স্টোরিজ, পোয়েমস, ট্রাভেলগস অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার। তো উনি কি কি লেখালেখি করেছেন? মানে লেখালেখির যে এরিনা বা ক্ষেত্র কি? নভেল মানে উপন্যাস, শর্ট স্টোরিজ মানে হচ্ছে ছোট গল্প, আজকেরটা যেমন পাবো, পোয়েমস মানে কবিতা, ট্রাভেলগস মানে হচ্ছে ভ্রমণ কাহিনী। দেখা যাক এবারে এই গল্পের খানিকটা জিস্ট আমরা এখানে পাচ্ছি। This text is an edited version of Das's short story which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. কতগুলো ব্যাপার এখানে আলোচনা করব। সেটা হচ্ছে এই গল্পের মধ্যে আমরা কি পাচ্ছি, এটা কিন্তু এডিটেড ভার্সন, তার মানে মূল গল্প এখানে তুলে দেওয়া হয়নি, তাকে খানিকটা সংক্ষেপিত করেছে, সহজ করেছে, হ্যাঁ, অনেক কিছু চেঞ্জ আনা হয়েছে সেই এই গল্পের মধ্যে। এটা একটা শর্ট স্টোরি যেটা কি ন্যারেট করছে, কি বর্ণনা দিচ্ছে, ভোলা গ্র্যান্ডপা। তাহলে ভোলা গ্র্যান্ডপা বলে একটা চরিত্র আমরা এখানে পাবো, প্রধান চরিত্র তিনি। তাহলে তার হিলারিয়াস, হিলারিয়াস মানে হচ্ছে ফানি, ওকে, তার যে মজার মজার অ্যাডভেঞ্চারগুলো তিনি করেছেন বিভিন্ন সময়ে, সেই ব্যাপারে আমরা জানতে পাচ্ছি, তার ব্যাপারে বর্ণনা থাকবে। এবং তার যে এই যে হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স, হিলারিয়াস মানেটা তুমি দেখো স্ক্রিনে পেয়ে যাবে। তো এগুলো কে দেখেছেন, কার চোখ দিয়ে এগুলো দেখানো হয়েছে এবং কার মুখ দিয়ে বলানো হচ্ছে? থ্রু দ্য আইজ অফ আ ইয়াং ম্যান, একজন ইয়াং মানে টিনেজার, হু হ্যাড নোন হিম ক্লোজলি। তার মানে এখানে পাস্ট পারফেক্ট খেয়াল করো, হ্যাড নোন। পাস্ট টেন্সে বলতে বলতে পাস্ট পারফেক্ট আমরা অনেক গল্পের মধ্যেও পাবো। সেটা কেন ব্যবহার করা হয়? আমি পাস্ট টেন্সে কিছু বলতে বলতে এগোচ্ছি, হঠাৎ যে সময়ের কথা বলছি তারও আগে যদি ফিরে যাই অতীতে, আর্লিয়ার পাস্ট বা ফর্মার পাস্ট, তখন সেই আগে ঘটা কাজটাকে আমরা বর্ণনা করব পাস্ট পারফেক্টে। এটাই নিয়ম। তাহলে আগে সেই যে ইয়াং ম্যান সে এই ঘটনাগুলো জেনেছিল, তারপরে সেগুলো বর্ণনা দিচ্ছে, ফলে আগের ঘটনা পাস্ট পারফেক্ট, পরের ঘটনা এখানে সিম্পল পাস্ট। আচ্ছা, আর একটা এখানে উচ্চারণ তোমরা খেয়াল করবে, সেটা হচ্ছে CLOAC অ্যাডজেক্টিভ বা CLOACLY অ্যাডভার্ব। তাহলে উচ্চারণটা হচ্ছে, যদি এটা অ্যাডভার্ব হয় তাহলে এটা অবভিয়াসলি এসছে অ্যাডজেক্টিভ থেকে, এর উচ্চারণ তখন হবে ক্লোজলি। অ্যাডজেক্টিভের উচ্চারণ হচ্ছে ক্লোজ। যদি এটাকে ভার্ব করি, CLOAC মানে বন্ধ করা, তখন উচ্চারণ হবে ক্লোজ। অ্যাডজেক্টিভ হলে উচ্চারণ হবে ক্লোজ। একটু এগুলো খেয়াল করব। তারপরে দেখি, দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা। তাহলে এই যে ভোলা দাদু, বয়স্ক যে ব্যক্তি, যিনি সেন্ট্রাল ক্যারেক্টার বা প্রধান চরিত্র, তার ব্যাপারে দুটো জিনিস মোটামুটি পরিষ্কার। একটা হচ্ছে সিম্পলিসিটি, উনি কি সরল মনের মানুষ, আরেকটা হচ্ছে ফরগেটফুলনেস, উনি প্রায়ই ঘটনাগুলো সব ভুলে যান।
তার মানে সাদাসিধে একজন ব্যক্তি যিনি ভুলে যাচ্ছেন, সব কথা পুঙ্খানুপুঙ্খ মনে রাখতে পারেন না। তাহলে এরকম ভোলা দাদু, তাই জন্য নাম দেওয়া হয়েছে ভোলা। ভোলা মানে হচ্ছে যিনি ভুলে যান। কি করছেন, তার এই সরল সাদাসিধেপনা এবং ভুলে যাওয়ার ব্যাপারটা প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার অন হুইচ দ্য স্টোরি হিঞ্জেস। তাহলে এই দুটো ব্যাপারের জন্য এখানে একটা হিউমার আসছে। হিউমার মানে হচ্ছে হাসি, লাফটার। ওকে, হিউমার মানে হচ্ছে লিটারেরি, তাকে বলা হচ্ছে লাফটার বা একটা ফান। আর এই গল্পের মধ্যে এই মজাটাই হচ্ছে গল্পের মধ্যে প্রধান মুখ্য বিষয়। আমরা সেটা কি করে আসছে সেটা দেখব। বেশ, এবারে তাহলে আমরা গল্পের মূল পর্বে চলে আসি। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, তাহলে ভোলা দাদু বয়স্ক এবং তার ওয়াইফ ঠাকুমা লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বসবাস করতেন। তাহলে এখানে দেখতে পাচ্ছি যিনি গল্পটা বলছেন তিনি কিন্তু মনোজ দাস নন, অন্য একজন ইয়াং পার্সন, যাকে ইয়াং ম্যান বলা হয়েছে অলরেডি। সেই ইয়াং ম্যান গল্পের মধ্যে ইনভলভ দিয়ে সে সব ঘটনাগুলো দেখলো, তারপর সেই ঘটনাগুলো এখানে বলছে। তো তার বয়ান অনুযায়ী তাদের গ্রামের পশ্চিম প্রান্তে এই ভোলা দাদু এবং তার ওয়াইফ ঠাকুমা তারা দুজনে বসবাস করতেন। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হাট, একটা বড় সড়ো বোকাল গাছ, সেই গাছের ডালপালা ওনাদের যে হাট মানে কুড়ে ঘর বা কটেজ ছিল সেই বাড়িটার বা ঘরের উপর দিয়ে ডালপালা বিস্তার লাভ করেছিল। ইন দ্য বোকাল ট্রি, সেই গাছে, অন দা নয়, গাছের ডালের উপরে থাকলে হয় অন, আর গাছের উপরে মানে ডালপালা বা শাখা প্রশাখার মধ্যে থাকলে তখন বলা হয় ইন। তাহলে ইন দ্য বোকাল ট্রি, ওই গাছের ডালপালাতে বা ওই গাছের আশ্রয়ে লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। আমরা কি দেখতে পাচ্ছি, একটা কালেকটিভ নাউন, ট্রুপ অফ মাঙ্কিজ, একদল বানর ওই গাছের ডালে বা ওই গাছে বসবাস করত। যে গাছটা ছিল এই ভোলা দাদু এবং ঠাকুরমার যে ঘর বা কুটির সেটার উপরে। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। তাহলে গাছের ওপরে বা গাছে যে বাদরের দল থাকতো, নিশ্চয়ই সেই বাদররা মাঝে মধ্যে বিরক্ত করতো। তাহলে এরা দুজন এখন দাদু ঠাকুরমা, এই বাদরগুলো যেন তাদের কাছে ছিল নাতি নাতনির মতো, ফলে এতটা তারা কিছু মনে করতো না, বিরক্ত হতো না। ডিড নট মাইন্ড মানে বিরক্ত হতো না। ওয়ান মুনলিট নাইট, এরপরে চলে যাওয়া হচ্ছে স্পেসিফিক কোনো ঘটনায়। কোনো এক চাঁদনি রাতে, মুনলিট লাইট মানে হচ্ছে যে রাত্রে চাঁদের আলো ছিল, সেরকম এক রাতে, উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল, পাস্ট টেন্সে গল্প এগোচ্ছে, তার মধ্যে পাস্ট ইনডেফিনিট থাকবে, পাস্ট কন্টিনিউয়াস থাকবে দেখতে পাচ্ছি এখানে, এবং মাঝে মধ্যে পাস্ট পারফেক্ট আসবে। আমরা অনেক সময় পাস্ট পারফেক্ট কেন ব্যবহার করা হয় সেটা বুঝতে পারি না, আমি সেটা বোঝাবো। বলা হচ্ছে যে আমরা সবাই অনেকে গিয়েছিলাম কোনো একটা ফেস্টিভ্যাল মানে উৎসবে গিয়েছিলাম, সেই উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, আমরা যে রাস্তা দিয়ে ফিরছিলাম সেই রাস্তা ছিল অনেকটা দূর, মানে অনেকটা দূরে একটা কোনো লোকেশনে সেই উৎসবটা পালিত হচ্ছিল, উদযাপিত হচ্ছিল। আমরা সেখান থেকে বাড়ি ফিরছিলাম এবং রাস্তা ছিল ফগি। ফগি মানে কুয়াশাচ্ছন্ন, তার মানে এটা ছিল ঠান্ডার সময়, বোঝা যাচ্ছে। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স, তাহলে অনেকেই আমরা একত্র ফিরছিলাম। আমার যেহেতু বয়সটা একটু কম ছিল, অনেকটা হাঁটা রাস্তা, তার উপরে ঠান্ডা, আমি কি করছিলাম, আমি ওই গ্রামের আমাদের যে চৌকিদার ছিল, যার দায়িত্ব ছিল গ্রামে পাহারা দেওয়া, সেই চৌকিদারের কাঁধে চড়ে চড়ে আসছিলাম। আমি হাঁটছিলাম না, চৌকিদারের কাঁধে চড়েছিলাম। সাডেনলি, হঠাৎ করে, ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, লেট আউট মানে হচ্ছে একটা চিৎকার দিয়ে উঠলো একটা জোরে, আর ওয়েল মানে একটা কান্নার রব বা চিৎকার। হায় রে কি হয়ে গেল, তোরা দেখতো কি ব্যাপার, এরকম একটা ইমার্জেন্সি টাইপের সিচুয়েশন তৈরি করলো। একটা যেন ওয়েল মানে চিৎকার দিয়ে উঠলো, লেট আউট মানে দিয়ে উঠলো। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। ওকে, তাহলে এখানে বলছে আমাদের দলের সবাই, পার্টিটাও কিন্তু এখানে কালেকটিভ নাউন, তাহলে ট্রুপ কালেকটিভ নাউন ছিল, পার্টি মানে হচ্ছে গ্রুপ, গ্রুপ অফ পিপুল, ট্রুপ অফ মাঙ্কিজ এরকম হয়। তাহলে আমাদের দলের সবাই চমকে উঠলো, সারপ্রাইজড হয়ে গেল। কেন হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা এভাবে চিৎকার দিয়ে উঠলো কেন? উই হল্টেড, হল্টেড মানে আমরা কি করলাম, আমরা সবাই দাঁড়িয়ে গেলাম, আমরা হাঁটা বন্ধ করলাম। তাহলে আমরা সবাই দাঁড়িয়ে গেলাম, সব সিম্পল পাস্টে হচ্ছে। আগের সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি প্যাসিভ ভয়েস, এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। তারপর এনকোয়ারি রিভিলড দ্যাট, তো যথারীতি খোঁজ খবর চালানো হলো, কেন ভোলা গ্র্যান্ডপা এরকম করে চিৎকার দিয়ে উঠলো ভোলা দাদু, তো একটু খোঁজ খবর নেওয়া হলো।
নিয়ে কি দেখা গেল যে এনকোয়ারি রিভিলড, তাহলে একটু খোঁজ খবর নিলে সেই খোঁজ খবরের মাধ্যমে জানা গেল বা পরিষ্কার হলো, রিভিলড মানে ব্যাপারটা জানা গেল, দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন, এই দেখো পাস্ট পারফেক্ট, যে ভোলা দাদু না কি সঙ্গে নিয়ে গেছিল কাকে, হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, দাদু তার ছোট্ট নাতিকে ওই সঙ্গে করে ফেস্টিভ্যাল উৎসবে নিয়ে গিয়েছিল। তাহলে যখন এর কথা বলা হচ্ছে বাড়ি ফেরার সময় সেই রাত্রে, সেই সময় থেকে আগে চলে যাওয়া হলো, সেই সময় কি হয়েছে, ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে সঙ্গে নিয়ে গেছিল, তাহলে অনেক আগে নিয়ে গেছিল, তারপরে বাড়ি ফিরছিল, তারপরে হঠাৎ করে দেখলো যে ভোলা গ্র্যান্ডপা চিৎকার দিয়ে উঠলো, তাহলে অবশ্যই করে এই হ্যাড টেকেন এটা আরো অনেক আগে পাস্টে ঘটেছিল, এটা পাস্ট পারফেক্ট। আমরা যদি সিম্পলি বলি যে দ্যাট ভোলা গ্র্যান্ডপা টুক হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, তাহলে কিন্তু মানে একদম আসবে না, এখানে পাস্ট পারফেক্ট রাখতে হবে। এইভাবে কিন্তু আমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো। তারপরে আরো কি দেখি, হি হ্যাড টাইটলি হেল্ড, আবারও পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে ভোলা দাদু তার নাতিকে সঙ্গে করে আগে থেকে নিয়ে গেছিল এবং ফেরার সময়ে এই যে চিৎকার দেওয়ার আগে নাতিকে কি করেছিল, হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, তার ছোট্ট নাতির দুটো আঙুল শক্ত করে ধরে রেখেছিল। তারপর হি ডিড নট রিয়েলাইজ, ভোলা দাদু রিয়েলাইজ মানে উপলব্ধি নয়, হি ডিড নট রিয়েলাইজ মানে সে এটা বুঝে উঠতেই পারেনি, আন্দাজ করতেই পারেনি, ওয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, তার মানে হাতের মুঠি থেকে কখন নাতির ওই দুটো আঙুল স্লিপ করে বেরিয়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, তাহলে নাতি হাতে নেই সেটা ভুলে গেছে, কিন্তু সে তার হাঁটা বা চলা কিন্তু বন্ধ করেনি, আগের মতোই হাঁটছিল। দেন সামন আস্কড ভোলা গ্র্যান্ডপা, তখন একজন, ওই দলের একজন ভোলা দাদুকে জিজ্ঞাসা করলো হোয়াট হি ওয়াজ গ্রিপিং, যে সে হাতের মধ্যে কি ধরে রেখেছে। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, হঠাৎ করে পাশে একজন বলল, আরে তুমি হাতটাকে মুঠি করে রেখেছো, জানো কিছুটা ধরে রেখেছো, কি ধরে রেখেছো হাতের মুঠির মধ্যে। তখন দাদুর খেয়াল পড়লো হাতের দিকে, এবং তখন আরো খেয়াল পড়লো যে হাতের মধ্যে নাতির দুই আঙুল ধরার ছিল, সে আঙুল তো নেই, তার মানে পরিষ্কার যে নাতি হারিয়ে গেছে, কখন সেটা তার খেয়ালই হয়নি। তারপরে কি হচ্ছে, মাই ফাদার, তার মানে ন্যারেটার সে ছিল একটা ইয়াং ম্যান, অল্প বয়স্ক টিনেজার, তার বাবাও ছিল ওই গ্রুপে, দলে সবাই ফিরছিল একসঙ্গে। তো মাই ফাদার চোজ টু শার্প আইড মেন ফ্রম আওয়ার পার্টি, মানে আমাদের গ্রুপ থেকে দুজন ব্যক্তিকে বেছে নিলেন যারা মোটামুটি চোখে ভালো দেখে, রাত্রে সমস্যা হয় না, এবং যারা একটু চালাক চতুর, বোকা হাদা নয়, এরকম দুজনকে বেছে নিলেন। কি করতে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। তো বাবা বললেন যে ঠিক আছে, তোমরা দুজনে কাজ করো, এই ভোলা গ্র্যান্ডপা যাকে বলা হচ্ছে ওনার সঙ্গে এই ফেস্টিভ্যাল অবধি যাও এবং ওনার নাতিকে খোঁজ করতে ওনাকে সাহায্য করো। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, তো একটু খোঁজাখুঁজি করলেই তার নাতির খোঁজ পাওয়া গেল, বেশি দেরি হলো না। এইবারে দেখছি কি, আবার পাস্ট পারফেক্ট, হি হ্যাড টেকেন আ কোজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি, তাহলে নাতি আগে হারিয়ে গেছে, তারপরে দেখা গেল যে সে হারিয়ে গেছে সেটা জানা গেল, সেই বাচ্চা কি করেছে, সেই নাতি কি করেছে, সে কোজি মানে কমফোর্টেবল, ওকে, একটা আরামদায়ক জায়গা নিয়ে বসে আছে ঠান্ডার মধ্যে, কোথায়, আন্ডার এ কাউজ বেলি, তাহলে ঠান্ডার মধ্যে একটা গাভী কোথাও দাঁড়িয়েছিল, এই বাচ্চাটা মাথায় যাতে ঠান্ডা হিম না পড়ে তাই জন্য একটা গরু বা গাভীর পেটের নিচে সুন্দর করে বসে আছে। ওকে, এবং অবশ্যই একটা প্রাণীর পাশে থাকলে খানিকটা তার থেকে শরীরের উত্তাপও পাওয়া যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পার্ট, এখানে মানুষ এবং প্রাণীর মধ্যে একটা সুন্দর সহাবস্থান। প্রথমে আমরা দেখতে পেলাম ভোলা গ্র্যান্ডপা এবং তার ওয়াইফ মানে সেই ঠাকুমা বাদর দলের সঙ্গে সহাবস্থানে ছিল, কেউ কাউকে হ্যাম্পার করছে না বা বিরক্ত হচ্ছে না সেভাবে। আর আবারও দেখলাম যে ছোট্ট একটা বাচ্চা, সে একটা গাভীর পেটের নিচে কি করলো, আশ্রয় নিল, এবং এক্ষেত্রেও মানুষ এবং প্রাণীর একটা সহাবস্থান আমরা দেখতে পেলাম। এটা গ্রাম বাংলায় সম্ভব। তার মানে মনোজ দাস তিনি কিন্তু তার যে কালচার, তার যে দেশের সংস্কৃতি, সেগুলো নিয়েও কিন্তু অনেক কবিতা বা ছোট গল্প লিখেছেন বা নভেল লিখেছেন, এটা পরিষ্কার। আমাদের এইরকম গল্প কিন্তু যথেষ্ট আমাদের আশপাশের পরিবেশকে মনে করিয়ে দেয়। বেশ, এরপরে চলে আসা যাক পরের গল্প। টেলস বলা হচ্ছে, তার মানে একাধিক গল্প সেখানে থাকতে হবে। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট, ওখানে বলা হয়েছিল হিলারিয়াস, তারই সিনোনিম ব্যবহার করছে ফানি।
তাহলে বলছেন সেই ইয়াং ম্যান যে আমার আরও একটা মজার গল্পে বা ঘটনার কথা মনে পড়ছে অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। এবারে কিন্তু যে ঘটনার কথা আমরা জানবো সেটা কিন্তু এই ন্যারেটার নিজে এক্সপিরিয়েন্স করেননি আগেরটার মতো। এবারের ব্যাপারটা কি হচ্ছে, ভোলা গ্র্যান্ডপা যে ঘটনাটা ঘটিয়েছিল সেটা প্রত্যক্ষ করেছিলেন এই ন্যারেটারের বাবা। তাহলে ন্যারেটারের বাবা ন্যারেটারকে পুরো ঘটনা বলেছিলেন, ন্যারেট করেছেন বা রিলেট করেছিলেন, এবং সেটাই তিনি এবারে সেটা বলছেন। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন। তাহলে যে সময়ের কথা বলা হচ্ছে, যে সময় ভোলা গ্র্যান্ডপা এই দ্বিতীয় ঘটনা ঘটিয়েছিল তার একটু আগে যাওয়া হচ্ছে, তাই পাস্ট পারফেক্ট। তাহলে ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন, তো এটা একটা বৃষ্টি ভেজা বিকেলবেলা ছিল, মানে ওই দিন বিকেলবেলায় অঝরে বৃষ্টি হচ্ছিল। ভোলা গ্র্যান্ডপা সে কি করলো, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ওয়াইল্ড মানে এখানে জঙ্গলি বা বন্য নয়, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট মানে মারাত্মকভাবে এক্সাইটেড হয়ে গিয়ে ভীষণভাবে উত্তেজনার বশে এসে কি করলেন, told my father and his friends that he had seen a gang of pirates। আবার পাস্ট পারফেক্ট। তাহলে ভোলা গ্র্যান্ডপা ভীষণভাবে উত্তেজিত হয়ে গিয়ে আমার বাবা এবং বাবার বন্ধুরা কোথাও বসেছিলেন তাদেরকে এসে বললেন, কি বললেন, যে ওই সময়ের আগে, তাই পাস্ট পারফেক্ট, তিনি একদল পাইরেটস মানে জলদস্যু দেখেছেন বা দেখেছিলেন। আবার একটা কালেকটিভ নাউন পেলাম, গ্যাং। তাহলে গ্যাং অফ পাইরেটস, গ্যাং অফ রবার্স, আমরা এগুলো জানবো। দে ওয়ার বেরিং, তাহলে ওই যে পাইরেটসরা এসেছিল দেখেছিল ভোলা গ্র্যান্ডপা, দে ওয়ার বেরিং, বেরি মানে তারা মাটির নিচে পুঁতে রাখছিল কি, এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ। তো ভোলা গ্র্যান্ডপার বয়ান অনুযায়ী, তার মত অনুযায়ী বা তেমন নাকি তিনি দেখেছিলেন যে ওই জলদস্যুগুলো তারা একটা বড় সড়ো বাক্স ওই তাদের গ্রামের পাশে যে সমুদ্র সৈকত বা বিচ বা তীর, সেখানে যে বালি থাকে, বালির যে ঢিপিগুলো হয়, সেই ঢিপির নিচে একটা বড় সড়ো বাক্স জাস্ট লুকিয়ে রাখছিল। অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে, ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তাহলে বাবা এবং তার বন্ধুরা, স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। তাহলে ভোলা গ্র্যান্ডপা এরকম একটা দারুণ খবর এসে দিল, ফলে সবাই খানিকটা উৎসাহিত হয়ে গিয়ে এবং লোভের বশে ওই যে হিডেন ট্রেজার মানে হচ্ছে ওই যে লুকিয়ে রাখা সম্পদ, সোনাদানা থাকবে, সেটা খুঁজে পেতে মরিয়া হয়ে চারিদিকে খোঁজ করতে লাগলো সেই বিচে গিয়ে। ইভিনিং পাস্ট অন টু নাইট, এইভাবে সন্ধে হয়ে গেল, সন্ধে গড়িয়ে এবং রাত হয়ে গেল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, তো রাত হয়ে গেল, আকাশে চাঁদ উঠলো, ভাঙা ভাঙা মেঘও রয়েছে, সেই মেঘেদের মাঝখান দিয়ে চাঁদনি রাত, চাঁদের আলো ঠিকরে পড়ছে পৃথিবীতে। তারপর এ প্যাক অফ জ্যাকেলস, দেখো প্যাক অফ জ্যাকেলস কালেকটিভ নাউন। আচ্ছা, কি করলো, ওয়ার হাউলিং, তারা চিৎকার করছিল। একটু আমরা খেয়াল করব এখানে যে কালেকটিভ নাউন এ প্যাক অফ জ্যাকেলস ইউজুয়ালি কি হয়, আমাদের দেখতে হবে যে এই কালেকটিভ নাউন প্যাক, এই প্যাকটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। তাহলে প্যাকটা যেহেতু সিঙ্গুলার, জ্যাকেলস প্লুরাল, আমাদের এখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব হতে হতো, কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে মানে প্লুরাল ভার্ব। এটা ইউজুয়ালি উচিত নয়। কালেকটিভ নাউনের পরে প্লুরাল ভার্ব ইউজ করা যায়, কিন্তু আমরা চেষ্টা করব যে সিঙ্গুলার ভার্ব রাখতে। অলরাইট, ইট ওয়াজ পাস্ট মিডনাইট, তাহলে এইভাবে খোঁজাখুঁজি করতে করতে অনেক রাত হয়ে গেল এবং কি হলো, মাঝরাত গড়িয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট, ঠিক ওই সময়ে, ভোলা গ্র্যান্ডপা কনফেসড, তাহলে কি হলো, বিকেল বেলা নাগাদ ভোলা গ্র্যান্ডপা এসেছিল খবরটা নিয়ে। তাহলে বিকেল গড়িয়ে সন্ধে হলো, সন্ধে গড়িয়ে মাঝরাত পেরিয়ে গেল, ঠিক সেই সময়ে ভোলা গ্র্যান্ডপা কি করছে, ভোলা গ্র্যান্ডপা কনফেসড, সে স্বীকার করলো, হঠাৎ তার খেয়াল পড়লো এবং স্বীকার করলো দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, বললো আরে সত্যি বাস্তবে তো সেরকম কোনো ধনরত্ন বা ধন সম্পদের ব্যাপার নেই, কেন, ইট ওয়াজ অল এ ড্রিম। আসলে ব্যাপারটা কি হয়েছে সে খুলে এবার বলছে যে পুরো ব্যাপারটা ছিল একটা স্বপ্ন, উইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, দুপুরবেলায় খেয়ে দে, মিড ডে মানে দুপুরবেলায় খেয়ে দে সে ঘুমিয়েছে, ন্যাপ মানে হালকা ছোট ঘুম। তাহলে খাওয়ার পরে যে সে ঘুমোচ্ছিল, সেই ঘুমের মধ্যে সে একটা স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নের বিষয় ছিল কি, একদল ডাকাত জলদস্যু তারা এলো, জাহাজ থেকে নামলো,
বালির ঢিপির মধ্যে তারা সোনাদানা ভর্তি একটা বড় লার্জ বক্স মানে পুঁতে রাখছিল, সেটাকে সে মনে করলো বাস্তবে ঘটেছে। তার মানে ভোলা গ্র্যান্ডপা আবারও ভুলে গিয়েছিল যে সে যে স্বপ্নের মধ্যে এটা দেখেছে সেটা বলতে। তার মানে স্বপ্নের মধ্যে দেখা ব্যাপারটাকে সে বাস্তব ভাব ভেবে বা ভুল করে সবাইকে বলল, তার ফলে সবারই হয়রানি। এইবারে আর একটা ঘটনা আমরা দেখব, যেহেতু টেলস বলা হচ্ছে তাহলে একটা দুটো গল্প আমরা পেলাম। 3 নম্বর গল্প কি হয় দেখা যাক। ওয়ান্স, আরও একবার, কোনো এক সময় একবার, ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। তাহলে প্রথম গল্পটা শীতের রাতে ঘটেছিল কোনো একটা গ্রামে। দ্বিতীয়টা কোথায়? আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে মনোজ দাস তার মাতৃভাষা হচ্ছে ওড়িয়া, বোঝা যেতে পারে যে আমরা ধরে নিতে পারি তিনি হচ্ছেন উড়িষ্যার অধিবাসী। তাহলে উড়িষ্যা উপকূল আছে, অনেকটা সমুদ্রের বীজ থাকে, তিনি সেটাকে কল্পনা করে বা ব্যবহার করে এই গল্পটা লিখেছেন। এবার আমরা চলে যাচ্ছি গল্পের সেটিং বা একে বলে ব্যাকড্রপ। এটা চলে যাচ্ছি আমরা সুন্দরবন। ওকে, আমাদের সাউথে, আমাদের স্টেট বা রাজ্যের সাউথে যে সুন্দরবন। তাহলে ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। একবার কি হয়েছিল, ভোলা গ্র্যান্ডপার একটা মারাত্মক দারুণ মানে রোমহর্ষক অভিজ্ঞতা হয়েছিল সুন্দরবন এলাকায়। ইন দোজ ডেজ, সেই সব দিনগুলিতে কি হতো, রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড ইন ডেন্স জাঙ্গলস অফ দ্য সুন্দরবনস। তাহলে সেই সময় আর নেই, অনেকদিন আগের কথা, তখন রয়্যাল বেঙ্গল টাইগার এইসব বাঘেরা তারা সুন্দরবনের যে ঘন জঙ্গল ছিল সেই জঙ্গলে ফ্রিলি ঘুরে বেড়াতো। রোম মানে হচ্ছে তারা এদিক সেদিক ঘুরে বেড়াতো ফ্রিলি। পিপুল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস। যেহেতু বাঘের ভয় ছিল, সবাই কি করতো, কোথাও যাওয়ার হলে চলাফেরা করতে হলে দল বেঁধে চলাফেরা করতো, পার্টিকুলারলি আফটার সানডাউন। তাহলে সানডাউন মানে সানসেট, তাহলে সূর্য ডুবে যাওয়ার পরে বিশেষ করে সবাই কিন্তু দলবদ্ধ হয়ে চলাফেরা করতো। ওয়ান ইভিনিং, এরকম কোনো এক সন্ধ্যায় সুন্দরবন এলাকায় কি হচ্ছে, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। লোকজন বাজারে গিয়ে সারা সপ্তাহের মালপত্র কিনে একবারেই নিয়ে আসে। সাডেনলি, হঠাৎ, অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম। তাহলে সে বাজার থেকে বাজার করে ফিরছে, হঠাৎ তার খেয়াল পড়লো বা নজরে এলো যে তার পেছনে 5 গজ মতো দূরে হি হার্ড দ্য গ্রল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। একটা রয়্যাল বেঙ্গল টাইগারের চাপা গোঙানি শুনতে পেল, চাপা গর্জন শুনতে পেল। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। তাহলে পেছনে ঘুরে দেখলো যে সত্যিই তাই, জঙ্গলের মধ্যে ঝোপের মধ্যে 5 গজ পেছনেই একটা বাঘ তার দিকে একদম বড় বড় চোখ করে তাকিয়ে আছে। সেই যে উজ্জ্বল দৃষ্টি, সেই যে একটা নৃশংস দৃষ্টি, সেটা কিন্তু ভোলা গ্র্যান্ডপা জাস্ট মুখোমুখি চোখাচোখি হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই বানিয়ান ট্রি। তো প্রাণে বাঁচতে ভোলা গ্র্যান্ডপা সঙ্গে সঙ্গে পাশে একটা বট গাছ ছিল, সেই বট গাছে ক্লাইম্ব আপ মানে হচ্ছে চড়ে বসলো, ক্লাইম্ব আপ ক্লাইম্ব ডাউন, ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে। দ্য টাইগার রোল্ড, তাহলে বাঘটা তো শিকার ধরবে, বাঘটা নিচে জাস্ট রয়েছে, এবারে বাঘটা জোরে জোরে গর্জন করতে লাগলো। অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস, এবং ওই যে বট গাছটার চারিদিকে প্রায় 100 বার মতো পাক খেলো। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম। তো এইভাবে খানিকক্ষণ পরে এই বাঘটা অনেক চলাফেরা বা চারিদিকে বটগাছটার চারিদিকে ঘোরাঘুরি করার পরে কি করলো, পাশের একটা জঙ্গলে গিয়ে একটু বসলো, কিন্তু ভোলা গ্র্যান্ডপার থেকে চোখ সারালো না, ঠিক একদৃষ্টিতে তাকিয়ে রইল। এরপর কি হলো, উইথ নাইটফল, যখন সন্ধে ঘনিয়ে এলো বা যখন অন্ধকার হয়ে এলো, যখন রাত হয়ে গেল, দ্য ফরেস্ট গ্রু ডার্ক, পুরো জঙ্গলটা অন্ধকার হয়ে গেল, অ্যান্ড সাইলেন্ট, এবং চারিদিকটা নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেইল অন দ্য ড্রাই লিভস। তাহলে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু কানে তো সব শোনা যাচ্ছে। সে কি শুনতে পাচ্ছিল গাছের উপর থেকে, যে বাঘটা এখনো এখানে আছে এবং বাঘটা মাঝে মধ্যে লেজটা নাড়ছে, এই লেজটা যে শুকনো পাতার উপরে পড়ছে তাতে যে আওয়াজ হচ্ছে সেই আওয়াজটা কিন্তু ভোলা গ্র্যান্ডপা পরিষ্কার শুনতে পাচ্ছে। আওয়ার্স পাস্ট, এইভাবে বেশ কয়েক ঘন্টা অতিবাহিত হয়ে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাবস, এরপরে ভোর হলো, সকালবেলায়
প্রথমেই একদল যে ঘুঘু পাখি তাদের কুইং বা তাদের ডাক শোনা গেল। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, তো ভোলা গ্র্যান্ডপা কি করলেন, তখন গাছ থেকে নেমে এলেন। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ড আ লিটিল অ্যাওয়ে, তাহলে গ্রুপ অফ মেন আরেকটা কালেক্টিভ নাম আমরা পাচ্ছি। তো যেখানে গাছের থেকে নেমে এলেন তার থেকে অদূরেই কাছাকাছি লিটিল অ্যাওয়ে একদল লোক একটা মাটির ঢিপির উপরে বসেছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ড, তাহলে ভোলা গ্র্যান্ডপা গাছ থেকে নেমে ওই যে মাটির ঢিপি, মাউন্ড মানে মাটির ঢিপি, সেই মাটির ঢিপিতে উঠলো। অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, তাহলে সারা রাত গাছের উপরে কাটিয়েছে, ক্ষুধা তৃষ্ণা পেয়েছে, ফলে তার ওই মাটির ঢিবির উপরে উঠে প্রথম যে লোকটার সঙ্গে দেখা হলো তাকে খানিকটা জল দিতে অনুরোধ জানালো। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, তাহলে ওই ঢিপির উপরে দাঁড়িয়ে আবার পাস্ট পারফেক্ট, তার মানে লোকটা আগে ভাগে যখন জল চাইলো তার আগেই লোকটা কি দেখেছিল, যে বাঘটা ঝোপের মধ্যে এখনো ভোলা গ্র্যান্ডপার দিকে তাকিয়ে বসে আছে তাকে শিকার করবে বলে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, তাহলে ওই যে লোকটা ঢিপির উপরে ছিল যাকে জল চাইলো দিতে বলল, প্রার্থনা করলো, যার কাছে ভোলা গ্র্যান্ডপা জল চাইলো, সে খানিকটা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, সারপ্রাইজড হয়ে গেল। কেন? সে কি বলছে, হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং। বলছে, আরে অবাক করা ব্যাপার, আমরা খেয়াল করছি যে একটা বাঘ ওই তো খানিকটা দূরে ঝোপের মধ্যে লুকিয়ে আছে, পরিষ্কার ব্যাপার যে বাঘটা আপনাকে শিকার করার জন্য ওখানে বসে আছে আপনার দিকে তাকিয়ে, আর আপনি গাছ থেকে নেমে শটান তার পাশ দিয়ে চলে এলেন। তাহলে বলুন তো আপনার সিক্রেটটা কি, আপনি কি এমন জাদু জানেন যে আপনি সহজেই ওই যে হাংরি বিস্ট মানে ক্ষুধার্ত একটা প্রাণী, যে হিংস্র প্রাণী, তার পাশ দিয়ে হেঁটে চলে এলেন আর সেটা আপনাকে কিছুই বললো না, আপনার উপর অ্যাটাক করলো না, আপনার উপরে ঝাঁপিয়ে পড়লো না, রহস্যটা কি বলুন তো? হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, এই লোকটা ভোলা গ্র্যান্ডপাকে এই কথা জিজ্ঞাসা করলো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়নিং, তাহলে ভোর হয়েছে, সেও সারাত ক্লান্ত, ফলে বাঘটা খানিকটা মানে হাত পা ছড়িয়ে ছিটিয়ে একটু আড়মোড় ভাঙছে আর হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট, তখন ভোলা গ্র্যান্ডপা এই লোকটার কথা শুনে বাঘটার দিকে তাকালো এবং তার খেয়াল হলো যে তাই তো, আমি তো মারাত্মক বিপদের পাশ দিয়ে চলে এসেছি, আমার তো যা খুশি একটা হতে পারতো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, সে তখন কি হলো, সে প্রায় অজ্ঞান হয় অবস্থা, ভয়ে সে প্রায় সিটিয়ে পড়েছে। হি র্যান ব্যাক হোম, ঠিক ওই জায়গা থেকে ভোলা গ্র্যান্ডপা দ্রুত দৌড়ে বাড়ি ফিরে এলো। ওকে, লাস্ট দেখা যাক কি হয়। হাফ এ সেঞ্চুরি লেটার, হাফ এ সেঞ্চুরি মানে 50 বছর বাদে, হাফ মানে অর্ধেক, সেঞ্চুরি মানে 100 বছর। ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার, তাহলে এই সব ঘটনার প্রায় 50 বছর বাদে ভোলা গ্র্যান্ডপা আমাদের সবাইকে ছেড়ে চিরতরে চলে গেলেন, মানে এটা হচ্ছে হি ডাইড, হি ব্রেথ হিজ লাস্ট, সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95, তাহলে যখন তিনি মারা গিয়েছিলেন তখন তার বয়স হয়েছিল 95 বছর। সেখান থেকে যদি 50 বছর আগে চলে আসি, তার মানে 45 বছর যখন বয়স ভোলা গ্র্যান্ডপার, সেই সময়ে এইসব ঘটনাগুলো ঘটেছিল বলে আমরা ধরে নিতে পারি। যাই হোক, হিজ 80-year-old ওয়াইফ, তাহলে ভোলা গ্র্যান্ডপার যখন 95 বছর বয়স, তার ওয়াইফ মানে সেই ঠাকুমার বয়স হচ্ছে 80 ইয়ার, 80 বছরের বুড়ি তিনি কি করলেন, ল্যামেন্টেড মাচ, তো তার বরের জন্য, হাজব্যান্ডের জন্য অবশ্যই তিনি অনেক কান্নাকাটি করলেন, শোক প্রকাশ করলেন, যথারীতি যেমনটা হয়। শি সেড উইথ এ সাই, তিনি গভীর শোক প্রকাশ করে দীর্ঘশ্বাসের সঙ্গে কি বললেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, যে এই লোকটার, আমার হাজব্যান্ডের না, এর তো ভুলো মন ছিল, ভুলে যাওয়ার রোগ ছিল, সে মারা গেছে বোধহয় এই কারণেই যে সে শ্বাস প্রশ্বাস নিতে ভুলে গেছে, আর তার ফলেই তার মৃত্যুটা হয়ে গেছে। ওকে, তো এইভাবে গল্পটা শেষ হলো। আমরা দেখলাম যে গল্পটা সত্যি ইন্টারেস্টিং, এবং আমাদের যে গ্রাম বাংলায় এরকম অনেক মানুষ পাওয়া যায়, তাদের কিন্তু ভোলা স্বভাব থাকে বা ভুলে যাওয়া তাদের একটা রোগ প্রায়। ওকে, তার ফলে অনেক সময় সুবিধা হয়, অনেক সময় অসুবিধা হয়, কিন্তু
অনেক সময় তারা কি করে মজার মজার ঘটনা ঘটিয়ে ফেলে। ওকে, অলরাইট দেন, তাহলে আজকে ভিডিও পর্যন্তই। তোমরা দেখতে থাকো চ্যানেল, আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। যেমনটা বললাম যে সমস্ত পুরো টেক্সট বই তোমাদের জন্য কভার করবো, এবং রাইটিং স্কিল বলো, গ্রামার বলো, যাই থাকুক না কেন, পরীক্ষায় যা আসে তোমাদের জন্য সব কিছু কভার করবো। এবং অলরেডি অনেক অনেক গ্রামার ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা একটু দেখতে পারো এবং দেখবে তোমরা অনেক উপকৃত হবে। এবং লেখা বলো বা গ্রামার বলো তোমাদের কিন্তু ফুল মার্কস ক্যারি করতে সাহায্য করবে। অলরাইট, study well, take care of yourselves, and go ahead in life and try to serve your motherland. All the best.